সবাইকে স্বাগত জানাচ্ছি খেলোয়াড় বিয়ন্ড দ্য দর্শক। আমরা প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়েছি দেশ বিদেশের সবশেষ খেলার খবর নিয়ে আলোচনা করতে এবং আলোচনা করতে বাংলাদেশের ক্রিকেট নিয়ে। আপনারা জানেন যে আছে কিন্তু শেষ ম্যাচ বাংলাদেশের টি-20 শ্রীলঙ্কার সাথে, এবং এই ম্যাচটা কিন্তু সুযোগ টি-20 সিরিজ জয়ের। এবং আমাদের সাথে আছেন মেহরাব হোসেন অপি। আগেই বলেছিলাম, অপি ভাই আসলে কতটা প্রত্যাশা করছেন মানে সিরিজ জয়ের? অফকোর্স আমি আশা রাখি বাংলাদেশ এই সিরিজ জয়লাভ করবে। এই কারণেই বলছি, এই সিরিজটা শুরু হওয়ার আগে আমরা একটু হয়তো টেস্ট খেলেছি, ওয়ান ডে খেলেছি, আমরা একটু ব্যাকফুটে ছিলাম পারফরমেন্সের দিক থেকে। কিন্তু লাস্ট ম্যাচ আমরা যেভাবে জয়লাভ করেছি, আমার কাছে মনে হয় যে ব্যবধানটাও বড় ছিল এবং একটা মোমেন্টাম দরকার ছিল, একটা জেতার একটা মোমেন্টাম দরকার ছিল। সেই উপলক্ষটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তো এখন দরকার শুধু মাঠে পারফর্ম করা। এই পারফরমেন্স, লাস্ট ম্যাচের পারফরমেন্সটার ধারাবাহিকতার এই ম্যাচে যদি ফুটে ওঠে, আমার কাছে মনে অবশ্যই এখান থেকে সিরিজ জয় করা সম্ভব। এইরকম সুযোগ কিন্তু আমাদের ওয়ানডেতেও ছিল, কিন্তু আমরা পরের ম্যাচে দেখেছি যে একেবারেই বিবর্ণ একটা পারফরমেন্স, এবং আজকেও সেই সুযোগ একই রকম হবে কিনা আপনি? আমার কাছে মনে হয় না। আমি কারণে বলছি যে আমরা কিন্তু ভুল থেকে শিক্ষা নিই। আমরা ওয়ানডেতে কী ধরনের আমরা ক্রিকেট খেলেছি আমরা সবাই জানি। লাস্ট ম্যাচে এসে আমরা খুব একটা ভালো করতে পারিনি, একেবারে বিপরীত হয়েছে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম। তো সেখান থেকে আমার কাছে মনে হয় ইতিমধ্যেই ক্রিকেটাররা শিক্ষা নিয়েছেন এবং এই ম্যাচও ঠিক একই সমান জায়গায় আমরা অবস্থান করছি। আমার কাছে মনে হয় না সেই ভুলটা আবার রিপিট করবেন। তো এখানে যদিও ফরম্যাটটা ডিফারেন্ট বল গেম, টি-20টা ডিফারেন্ট ওডিআই থেকে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সব কিছু মানসিক দিক থেকে যদি আমরা শক্ত থাকতে পারি, এবং মোমেন্টাম খুব বেশি টি-20তে কিন্তু মুভমেন্টটা করে। তো মোমেন্টামটা আমাদের দিকে রাখাটা খুব ইম্পর্টেন্ট, ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা দিক থেকে। তো লাস্ট ম্যাচে মোমেন্টামটা ধরে রাখতে আমরা অবশ্যই চাই। পারফরমেন্স অবশ্যই ভালো করতে হবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, টি-20 ফরম্যাট ইটস বেসিক্যালি আমার কাছে মনে হয় যে ইটস বোলার্স গেম। বোলার দিয়ে ইকোনমিক্যালি বল করাটা খুব জরুরি এখানে। যদি আমরা বোলাররা যদি 6-এর নিচে যদি রাখতে পারি, আমরা হয়তো আমাদের একটা সুযোগ থাকবে। কিন্তু তারপরেও লাস্ট ম্যাচে মোমেন্টামটা যদি অ্যানালাইজ করি, দেখা যাবে যে শামীম পাটোয়ারি কিন্তু সম্পূর্ণ গেমের সিনারিওটা কিন্তু তার কিন্তু ব্যাটিংয়ের মোমেন্টামটা কিন্তু চেঞ্জ করে দিয়েছিলেন। তো এই ধরনের কিছু ক্যামিও ইনিংস থাকতে হয় টি-20 ফরম্যাটের জন্য। আর একটা ভালো দিক হচ্ছে লিটন দাস টি-20তে রান করেছেন, তিনি ফর্মে ফিরেছেন এবং তার কাছ থেকে আজকেও প্রত্যাশা থাকবে তিনি ভালো কিছু করুক। পাশাপাশি যদি উদ্বোধনী ব্যাটসম্যান যে দুজন নামছেন, ইমন এবং তামিম, তারা দুজন যদি বড় একটা রানে যদি ভিত গড়ে দিতে পারেন প্রথম পাওয়ার প্লেতে, তাহলে আমার কাছে মনে হয় আমরা সম্পূর্ণ ম্যাচ জুড়ে টিকে থাকতে পারবো। আমরা ব্যাটিং লাইন আপ নিয়ে যদি কিন্তু আলোচনা হয়েছে, কারণ আপনি দেখেন যে শামীম পাটোয়ারির আগে কিন্তু 2 ম্যাচেই মেহেদী মিরাজকে নামানো হয়েছে। তো এইটাকে একটু চেঞ্জ করা উচিত কিনা? কারণ শামীম যেভাবে ব্যাট করে, হয়তোবা তিনি আরও কিছু বল পেলে কি ম্যাচের সিনারিটা আর একটু চেঞ্জ হবে কিনা? হয়তোবা আমরা ম্যাচ বলাটা কিন্তু সহজ হয় তখনই যখন আমরা ম্যাচটা কমপ্লিট করে ফেলি, সম্পূর্ণ আমার চিত্র দেখা শেষ, তখন আমরা কিন্তু অ্যানালাইজ করতে পারি। কিন্তু আমরা কিন্তু ম্যাচের আগে কিন্তু আমরা এটা করতে পারি না। তো তারপরেও টিমের একটা গেম প্ল্যান থাকে, টিমের গেম প্ল্যান অনুযায়ী আমার কাছে মনে হয় যে মেহেদী মিরাজকে উপরে ব্যাটিং করানো হয়েছে। এবং আপনি যদি অ্যানালাইজ করেন এই দুজনের ভিতরে যে শামীম পাটোয়ারি এবং মেহেদী মিরাজ, সব বেশি ম্যাচ খেলেছেন কে? মেহেদী মিরাজ। টি-20তে বেশি রান করেছেন কে? শামীম পাটোয়ারির থেকে বেশি মেহেদী মিরাজ আপস অ্যান্ড ডাউনস কিন্তু টি-20তে ফরম্যাটে। এবং লাস্ট আপনি যদি বিপিএলের কথাই বলি, বিপিএলে সব থেকে তিনি ওপেনিং করেছেন এবং তার পারফরমেন্সটা অনেকটাই উজ্জ্বল ছিল। তো তাকে তো ওপেনও করা যেতে পারে, সেই সূত্রে তো আমিও বলতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় টিমের একটা গেম প্ল্যান আছে এবং রাইট অ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা ঠিক রাখার জন্য, কারণ আমরা জানি যে প্রতিপক্ষ দলের লেগ স্পিনার আছেন, প্রতিপক্ষ দলের বামাতি ফাস্ট বোলার আছেন। তো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা ঠিক রাখার জন্য আমার কাছে মনে হয় গেম প্ল্যানের এটা অংশ ছিল। মেহরাব, আমরা টেস্টে দেখেছি শান্ত সিরিজের মাঝেই অধিনায়কত্ব ছেড়েছেন। গতকালকে আমরা দেখলাম সিনিয়র সহকারী কোচ তিনিও আসলে ক্ষোভ ঝাড়লেন। মানে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কি আসলে এই সিরিজের মাঝখানে বা মাঝপথে যেগুলো হচ্ছে, এটা কি মানে ম্যাচের উপর প্রভাব পড়ে কিনা? কিছুটা তো প্রভাব পড়ে, সেটা বাস্তবতা। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে আমি হয়তো সাংবাদিকের ফান্ডামেন্টালগুলো আমি জানি না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম আমরা এখন যে জায়গায় অবস্থান করছি, আমরা কিন্তু বিশ্বের অন্যান্য পরাশক্তিশালী দলদের মতো কিন্তু আমাদের উইনিং হ্যাবিটটা তৈরি হয়নি। আমরা চাইলেও কিন্তু আমরা বলতে পারি না এখন যে উইনিং ইজ এ হ্যাবিট। আমরা এটা বলতে পারি না, এই কারণেই আমরা র্যাঙ্কিংয়ে কোথায় অবস্থান করছি সেটা বুঝতে হবে। আর আমরা যে জায়গাটা অবস্থান করছি, ইভেন আপনার শ্রীলঙ্কার কথাই জানেন, শ্রীলঙ্কা আমরা কিন্তু অলমোস্ট সেম জায়গার দল। তো তাদেরও কিন্তু আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, তারাও ম্যাচ হারছে, কিছু ম্যাচ হারছে, কিছু ম্যাচ জিতছে, আমরাও তো সেই প্রক্রিয়াতেই আছি। অপরদিকে যদি আপনি শক্তিশালী দলগুলোর কথা বলেন,
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, তাদেরকে বলা যায় তাদের একটা উইনিং একটা হ্যাবিটে পরিণত হয়েছে। কিন্তু সেদিক থেকে আমরা কিন্তু অনেক দূরে। আমরা কিন্তু এখনও সেই পরাশক্তির দল হয়ে উঠেনি। আর আমাদের নিয়ে যতটুকু সমালোচনা করা হয়, আমার কাছে মনে হয় দলের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা একটু বেশি করে ফেলি অনেক সময়। এখান থেকে আমাদের একটু পজিটিভ দিকগুলো তুলে ধরা উচিত, যে আমাদের ভালো ভালো দিকগুলো কোনগুলো ছিল। আমরা হয়তো ভালো দিক থেকে আমরা একটু বেশি সরে এসে নেগেটিভ ইনফরমেশনগুলো আমরা বেশি হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। কিন্তু বাট আই বিলিভ যে যারা ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, অবশ্যই পজিটিভ নিউজ করা উচিত। এবং বাংলাদেশ ক্রিকেট ভুলে গেলে চলবে না যে আমরা বিশ্বকাপ খেলা শুরু করেছি সেই 99 থেকে, ওয়ারাজ আমাদের অন্য কোনো স্পোর্টসে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নেই। তো তারপরেও ক্রিকেট বাংলাদেশের যে সুনাম গড়ে এনেছেন বা গড়ে দিয়েছেন, এটাকে অবশ্যই ব্যাক আপ করা উচিত। আমরা এটাও মাথায় রাখতে হবে, বাংলাদেশের বিশ্বের সেরা অলরাউন্ডার যে সাকিব আল হাসানের মতো আমরা প্লেয়ার প্রস্তুত করতে পেরেছি, এটাও তো ক্রিকেটের একটা অংশ। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে একটু ব্যাক আপ করা উচিত অবশ্যই টিমকে। এবং এই সব কিছুই কি আসলে মানে অধারাবাহিকতা এর মূলে কিনা, যে অধারাবাহিক পারফরমেন্সের জন্য আসলে মানুষজন খুব দেখুন আমরা এবং না আমরা যে র্যাঙ্কিংয়ের যে স্থানে আমরা অবস্থান করছি, এখানে অধারাবাহিকতার দল থাকবেই। আমরা কিন্তু এখন আমি একটু আগে বললাম যে আমরা কিন্তু মেহরাব ভাই, যদি আমি বলি যে 14-15 দিকে আপনি যখন তাকান, তখন আমরা এক সময় ওই বললাম যে ওই দিন আমরা আলোচনা করছিলাম যে তখন আমরা বিশ্বকাপের ফাইনাল খেলার চিন্তা ভাবনা করতাম, কিন্তু এখন যে অবস্থান আছে আমরা গ্রুপ স্টেজে আসলে আমরা চিন্তা ভাবনা করি যে উতরাতে পারবো কিনা। দেখুন আমাদের কিন্তু আপনার পিছনের দিকে যদি ফিরে তাকাই, আমাদের দলটা কেমন ছিল, আমাদের এই দলটা থেকে অভিজ্ঞতা সম্পন্ন যারা কিনা 200-র উপরে ম্যাচ খেলেছেন এরকম প্লেয়ারের সংখ্যা ছিল 4 জনের একজনও কিন্তু এখন দলে নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যারা নতুন আসছেন তারা কিন্তু খুব বেশি দিন হয়নি যে তারা কিন্তু ইন্টারন্যাশনাল এরিনাতে এসেছেন, তাদের কিন্তু সময় দেওয়া প্রয়োজন। ঠিক আজ থেকে 2 বছর আগে শ্রীলঙ্কাও কিন্তু এই ধরনের একটা সময় কিন্তু পার করেছেন, যখন মাহেলা জয়বর্ধনে, সাঙ্গাকারা যখন টিম থেকে সরে গেলেন, তখন নতুনরা এসেছেন। নতুনরা কিন্তু এই গড়াটা কিন্তু খুব সময় নেয়। তো বাংলাদেশেও কিন্তু আমরা সেই একইভাবে কিন্তু আমরা নতুনভাবে গড়ে উঠছি আবার। তো আমাদের ওই সময়টা কিন্তু আমাদের পেতে হবে অবশ্যই। এবং যারা আছেন এরা নো ডাউট যে যারা খেলছেন একাদশে বা যারা স্কোয়াডে আছেন, এরাই কিন্তু বাংলাদেশের বর্তমানে বেস্ট প্লেয়ার। এই কারণে কিন্তু তারা কিন্তু দলে খেলছেন। কিন্তু অবশ্যই হ্যাঁ, এখানে অভিজ্ঞতা এবং তারুণের সংমিশ্রণ আছেন, কিন্তু তাদেরকে অবশ্যই সময় দেওয়া উচিত। এই দলটা আবার নতুন করে গড়ে ওঠা, একটা ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট ভালো হওয়া, এটা কিন্তু সময় প্রয়োজন। এটা এমন না যে আমি রাতারাতি বললাম, আলোদিনের চিরাগের মতো বললাম হয়ে গেল, নট লাইক দ্যাট। তো আমার কাছে মনে হয় এই খেলোয়াড়রা যখন আরেকটু অভিজ্ঞতা সম্পন্ন হবে, তখন আমাদের ধারাবাহিকতা দেখবেন, আমার কাছে মনে হয় যে একটা স্থিতিশীলতা আসবে। মেহরাব ভাই, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করেন। জি বলুন। জি ওয়ালাইকুম আসসালাম। জি অপি ভাই, এই যে সোহান এবং অঙ্কন, এই দুইজন ঘরোয়া লিগে ইমার্জিং শেখাপ, তারপর হচ্ছে এই দলে খুব ভালো করলো, তারপরে তাদেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করলো না। এই জায়গাটা কি আমাদের প্রধান নির্বাচক লিপু ভাই কি নেবেন? সেটাই প্রশ্ন। খুব সুন্দর কোশ্চেন করেছেন। উনি অ্যাবসলিউটলি রাইট যে সোহান যেরকম পারফরমেন্স করছেন ঘরোয়া ক্রিকেটে, এবং অঙ্কনও যেভাবে পারফরমেন্স করছেন ঘরোয়া ক্রিকেটে, তারা দুজন অবশ্যই দাবিদার, এই মুহূর্তেই দলে ঢোকার দাবিদার। কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমাদের যে তারা যে পজিশনে খেলছেন, তারা দুজনে কিন্তু উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান। তো এই উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান ইতিমধ্যেই কিন্তু আমার বাংলাদেশ দলে কিন্তু দুজন আছেন, লিটন দাস এবং জাকের আলী অনিক, দুজন আছেন। তো 4টা উইকেট কিপার নিয়ে আমি খেলবো? হাউ ডাজ ইট লুক? এটা আমার কোশ্চেন। হাউ ডাজ ইট লুক যে আমি যদি 4টা উইকেট কিপার নিয়ে খেলি? তো এখানে আমার কাছে মনে হয় যে দল কম্বিনেশন করতে গিয়ে হয়তো তাদেরকে এখন বিবেচনা আনা হচ্ছে না। কিন্তু বাট আই বিলিভ যে দুজনের নাম উঠে এসেছেন, সোহান এবং অঙ্কন, তারা দুজন অবশ্যই তাদের টেকনিক্যালি সাউন্ড, তারা ইতিমধ্যে ভালো পারফরমেন্স করেছেন। এবং খুব শিগগিরই আই ডু বিলিভ দিস যে নির্বাচকদের তালিকায় তারা আছেন এবং খুব শিগগিরই তারা দলের অন্তর্ভুক্ত হবেন। কিন্তু এই দুজনকে এটা আমার ব্যক্তিগত মতামত, আমি এই দুজনকে T20 ফরম্যাটে বাংলাদেশ দলের অন্তর্ভুক্তটা দেখতে চাই। অ্যান্ড দে আর রিয়েলি গুড T20 ফরম্যাটটা। তারা বিপিএলে যে ধরনের খেলা খেলছেন, দুজনের যে ধরনের ব্যাট করছেন, অনেক ইম্প্রোভাইজেশন শট খেলতে পারেন, তাদের হাতে পাওয়ার আছে।
অবশ্যই তারা দাবিদার এবং টি-20-তে খেলা সম্ভব এবং আই বিলিভ যে তারা অবশ্যই খুব শীঘ্রই জাতীয় দলে টি-20-তে ঢুকবেন। এভাবে আমরা আরও আলোচনা করবো, আমাদের একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, কিলোমান বিয়ন্ড দ্য লাইনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কিলোমান বিয়ন্ড দ্য লাইনে। দর্শক আমি আপনাদের সাথে আছি শাফাত মিদুল এবং আমার সাথে আছেন মেহরাব হোসেন অপি। আমরা কথা বলছিলাম লঙ্কা জয়ের শেষ সুযোগ কিন্তু বাংলাদেশের আজকে, এবং চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখার নম্বরে, আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। অপি ভাই, আপনি আগে বলছিলেন যে সোহানের কথা বলছিলেন এবং অঙ্কনের কথা বলছিলেন যে উইকেট রক্ষকের জন্য হয়তো তারা সুযোগটা পাচ্ছে না, কিন্তু অ্যাজ এ ব্যাটার কি তারা সুযোগ পাওয়ার মতো কোনো সুযোগ আছে কিনা আসলে? অফকোর্স আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারে একটা স্লট আমার কাছে মনে হয় যে করা যেতে পারে। এটা আমার ব্যক্তিগত মন্তব্য যে নাইম শেখকে আমি অঙ্কনের সাথে আমি এই কারণে বলছি, অঙ্কন এই জায়গাটা ব্যাট করে অভ্যস্ত, ওয়ারেজ সোহান কিন্তু আরেকটু লোয়ার অর্ডারে ব্যাট করে, 6-7 গিয়ে ব্যাট করে। তো সেদিকে আমার কাছে মনে হয় যে অঙ্কনকে একটু এগিয়ে রাখবো এই কারণেই যে অঙ্কন এই নাম্বার 4-5-এ ব্যাট করে অভ্যস্ত এবং বিপিএল এই জায়গাটা বলও করতে পারে। অঙ্কন উইকেট রক্ষক, তো আমার সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটা ইনক্লুশন করুক, মানে হয়তো এটা সম্পূর্ণ নির্বাচকদের ব্যাপার, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত আমি দিচ্ছি। তো তারপরেও অনেক সুযোগ আছে যে না, আমার স্লটটা কি আগে দেখতে হবে, স্লট কোথায় খালি আছে। আমরা নাম্বার 7-এ একটা স্লট আমার কাছে মনে হয় যে পেস বোলিং অলরাউন্ডার যদি থাকে টি-20-তে, আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশে অনেক দিনের দাবি। কিন্তু তারপরে অন অ্যান্ড অফ সাইফুদ্দিন সেখানে পারফর্ম করছিলেন, আবার একটা লম্বা সময়ের জন্য তিনি দলের সাথে ছিলেন না ইনজুরির কারণে, আবার যুক্ত হয়েছেন। তো তিনি এসেই যে একেবারে বাজিমাত করে দিবেন সেটাও নয়। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি অনেক দিন বাইরে থাকলে সেখানে এসে আবার ম্যাচ করাটা একটু ডিফিকাল্ট এবং অবস্টাকলস অনেক কিছু থাকেন। তো সে জায়গায় ম্যাচ করতে তিনি চেষ্টা করছেন। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই তিনি যেহেতু এই ফর্মেটটা আগে খেলেছেন, তিনি জানেন কীভাবে খেলতে হয়। ফিটনেসের অনেক কিছু ইস্যু থাকে এবং ইনজুরি থেকে যারা উঠে আসেন তাদের জন্য একটা কিন্তু বিরাট একটা পরীক্ষা, বড় একটা পরীক্ষা তখন হয়ে যায়। তো সেটা যদি তিনি ভালোভাবে করতে পারেন, আমার কাছে মনে হয় যে নাম্বার 7-এর যে জায়গাটা আপনার পেস বোলিং অলরাউন্ডার চাচ্ছিলাম, সেই জায়গাটা তিনি পূরণ করতে পারবেন আমার কাছে মনে হয়। গতকাল কিন্তু প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য আজকেও পরিবর্তন আসতে পারে একাদশে, সেই জায়গায় আপনি কাকে পরিবর্তন দেখছেন আসলে? ওয়ার্কলোডে আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে, ছোট ফরম্যাট, বলারদের মাত্র বোলিংই করতে হয় 4 ওভার। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় বোলিং ডিপার্টমেন্টের থেকে হয়তো পেস বোলিং আমরা কিছু একটা পরিবর্তন দেখতে পারি, কারণ ওয়ার্কলোডের কথায় যেহেতু উঠে আসছে। ব্যাটসম্যানদের ওয়ার্কলোড আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না, কারণ ব্যাটসম্যানরা লম্বা সময় ধরে ব্যাট করতে অভ্যস্ত, তারা জানে। সেদিক থেকে ওয়ার্কলোডের প্রশ্ন যেহেতু উঠে এসেছে, তো আমার কাছে মনে হয় যে হয়তো কোনো পেস বোলার হয়তো আমরা হয়তো দেখতে পাবো যে এই ম্যাচে হয়তো তাসকিন হতে পারে, সেটা হয়তো মুস্তাফিজকে আমি বলবো না, কিন্তু বাট তাসকিনের শেপ তিনি ভালো আছেন, তিনি কিন্তু তার একটা ফিটনেস জনিত একটা কথা আছে, তিনি সবেমাত্র ফিটনেস থেকে উঠে এসেছেন এবং যুক্ত হয়েছেন। তো হয়তো এই জায়গায় কিছু একটা পরিবর্তন হতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্নটা করুন। লাইনটি কেটে গেছে, আমরা হয়তো আবারও তিনি চেষ্টা করবেন। ওই ভাই, যদি প্রেমাদেশের উইকেটের কথা বলি, সেই বিবেচনায় কিন্তু বাংলাদেশে একটা সুযোগ রয়েছে, কারণ আপনি জানেন যে 4টা টি-20 খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই জায়গায় বাংলাদেশ 3টা জিতেছে। তো একটু আশা যাচ্ছে, আপনি যেমন শুরুতেই বলছিলেন যে আসলে সম্ভব, সব কিছুই সম্ভব যদি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমরা মানসিকভাবে সেভাবে আমরা প্রস্তুত থাকি। এবং মানসিকভাবে প্রস্তুত থাকাটা এই নয় যে আমি আজকে ম্যাচটা জিতার জন্য যাব, এটা তো থাকেই, কিন্তু পাশাপাশি 170 রান আমি করব, এটা যদি আমি বলি, আমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আমার মানসিকতা অন্যরকম থাকে। আর যদি বলি যে না, আমরা 150 থেকে 160 করব, এটার বডি ল্যাঙ্গুয়েজ প্লাস এটার মানসিক দিকটাও কিন্তু আবার অনেকটাই কিন্তু লেভেলটা ডাউন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের মানসিকতা অবশ্যই এই ম্যাচের জন্য অন্তপক্ষে আমি 170 করব, 70 থেকে 180 রান করব, এরকম একটা বিদ্যার করাবো। তারপর আমি ম্যাচের জয়, মানে লক্ষ্যটা হওয়া উচিত এরকম। তাহলে হয় কি, টি-20 ফরম্যাটে একটাই মাত্র অপশন, প্লে পজিটিভ, নো, আর কোনো ডিফেন্সিভ কোনো মোডে যাওয়া উচিত না। আপনি যদি এখান থেকে মোডটা যদি চেঞ্জ করেন, ডাজন্ট ম্যাটার, আমরা যদি অ্যাটাকিং ক্রিকেট খেলি একদম অল থ্রু এই টি-20 ফরম্যাটে, আমরা 170-এর লক্ষ্যে খেলবো। যদি বেশি খারাপ ব্যাটিং করি, বাংলাদেশ যদি খুব বেশি খারাপ ব্যাটিংও করে, 140 করে টি-20। আমরা যদি ভালো করি, হ্যাঁ, আমরা যদি 170 টাচ করতে পারি, তাহলে একটা জয়ের সম্ভাবনা আসে। তো আমার কাছে মনে হয় যে আগে বল করলে কতর মধ্যে আটকানোর সম্ভাবনা? অবশ্যই বলারদের ইকোনমিক্যাল যদি
ওভার প্রতি 6 রান করে থাকে অবশ্যই সম্ভব ভালো কিছু করা। এবং আপনি আত্মবিশ্বাসী এই ম্যাচ নিয়ে? অফকোর্স আমি আত্মবিশ্বাসী এই কারণেই, প্রেমাদাসী স্টেডিয়ামে আমাদের ট্র্যাক রেকর্ড ভালো। টি-20তে আমরা 4টা ম্যাচ খেলেছি, শ্রীলঙ্কার বিপক্ষেই 3টিতে জয়লাভ করেছি এবং শ্রীলঙ্কার প্রেমাদাসী স্টেডিয়ামের উইকেটটা খুব ভালো, স্পেশালি উইকেটটা খুব ভালো। ব্যাটসম্যান সহায়ক, বলারদের জন্য একটু টাফ জব, কিন্তু যদি বলারদের বুদ্ধিমত্তার সাথে বল করতে পারেন অবশ্যই ব্যাটসম্যানকে আটকে রাখা সম্ভব এখানে। অসংখ্য ধন্যবাদ অভি ভাই আপনাকে। ধন্যবাদ। আর আমরাও চাই আসলে বাংলাদেশ একটা সিরিজ জিতুক, কারণ অনেকদিন হয়তো বাংলাদেশের সমর্থকরা একটা জয়ের স্বাদ পাচ্ছে না। দর্শক, শেষ করবো আজকের ক্লেমন ব্রেন গ্যালারি।